আচ্ছা, ওকে। সো আমরা আজকে থিম কাস্টমাইজেশন টপিকস নিয়ে দেখব। তো থিম কাস্টমাইজেশনে অলরেডি আমরা লাস্ট ডেতে আমরা হচ্ছে যেটা করেছিলাম, একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, যেখানে আমরা একটা এই যে ওয়েবসাইট তৈরি করতেছিলাম। থিম কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা ওয়েবসাইটে সুন্দর মতো লেআউট, কোথায় কি থাকবে না থাকবে এই জিনিসগুলো আমরা সেট আপ করবো। আমরা যে ব্লগ সাইটটা তৈরি করতেছিলাম সেখানে আমাদের ওয়েবসাইট তৈরির পর্বটা স্টার্ট হয়েছিল হচ্ছে একদম কোথা থেকে, যে আমরা কিভাবে একটা ডোমেন হোস্টিং কিনবো, দেন ডোমেন হোস্টিং কেনার পরে অনসাইট পার্ট 1 কিভাবে করব, অনসাইট পার্ট 2 কিভাবে করব, সেই বিষয় নিয়ে। ওকে, দেন এরপরে হচ্ছে আমরা লাইক আমাদের সাইটটাকে সেট আপ করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা দেখব আমাদের থিমটাকে কিভাবে কাস্টমাইজ করে সাইটটাকে ফুললি রেডি করব। লাইক সাইটের লোগো, ফেবিকন, উপরে ফেবিকন মিনস এই যে আইকন, ফেসবুকের, জিমেলের দেখেন আছে সব সাইটেই আপনি গেলে, লাইক আমরা যদি যে কোনো আউটডোর গিয়ার ল্যাব বড় সাইটে যাই, অথবা বাইক কভার দেখেন ছোট সাইটে কোনো সাইটে যাই, এই যে উপরে যেমন লাইক তাদের কি থাকে, ফেবিকন বা আইকন বলা হয়, এবং এদিকে লোগো, এই যে ফেবিকন বা আইকন লোগো। ওকে, সো আমরা তো এই টাইপের একটা সাইট করব। সো আমরা এভাবে করে কি করতে পারি, আমাদের সাইটটাকে সুন্দর মতো ডিজাইন, মানে আজকে তো হয়তো কন্টেন্ট থাকবে না, এই বিষয়গুলো দেখতে পারবো না, কিন্তু এই যে হেডার, ফুটার, এভরিথিং এগুলোকে আমরা সুন্দর মতো সেট আপ করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কাজ, যেটা অলরেডি আপনারা হয়তো, যদি আমি যে ভিডিওটা দিয়েছিলাম আমার অন্য ব্যাচের ক্লাসের, সেটা দেখলে হয়তো বুঝেছেন, বাট এই জিনিসটা আমরা এখন করব। তো এই জন্য আমাদের কি লাগবে, আমাদের ওয়েবসাইটের জন্য একটা লোগো, একটা ফেবিকন বানানো থাকতে হবে। লোগোটা হচ্ছে বিভিন্ন সাইটে যদি আমি দেখতে চাই, যে ধরেন এই সাইটেরটা আমার ভালো লাগলো, আমি এখানে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করলে এই লোগোটার সাইজ কত সেটাও আমি দেখতে পারবো। সিলেক্ট করে দিলে দেখবেন যে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি উইথ, মানে এদিকে হচ্ছে আপনার কত, 281, আর হাইট হচ্ছে 55। তো 281, 55 এরকম সাইজের মধ্যে থাকলেই আসলে মনে হয় বেটার, বা এর আশেপাশে করতে পারেন 300 বা 60। ওকে, সো এরকম ডিজাইন করে সাইজ চেঞ্জ করে করে পিক্সেলে চেঞ্জ করে এগুলো আপ করতে হবে। এগুলো মূলত গ্রাফিক্স ডিজাইনার দিয়েও আমরা করতে পারবো, অথবা নিজেরা ক্যানভা বা বিভিন্ন এআই টুল আছে যেগুলো দিয়ে আমরা মোটামুটি একটা চাইলে বানাতে পারবো। ওকে, সো যাই হোক, আমরা এভাবে আমাদের লোগো, ফেভিকন, এভরিথিং বা ক্যাটাগরি সব কিছু সেট আপ করে নিলাম। তো সেট আপ করে নেওয়ার পরে জাস্ট আমাদের আগে আমরা দেখি আমাদের লোগো এবং ফেভিকনটা, একটা মিনিট আমি দেখে নেই, দেন পিসিতে রেখে এরপরে আমরা কাস্টমাইজেশনটা স্টার্ট করি, তাহলে সুবিধা হলে, না হলে পরে খুঁজতে হবে। ওকে, সো দেখেন আমরা আপাতত যে লোগোটা এবং ফেভিকনটা নিয়ে কাজ করব সেটা বললাম নিয়ে আসলাম। সো এটা পিএনজিতে, মানে ব্যাকগ্রাউন্ডে, অথবা এসভিজি বলা হয়, এই সমস্ত ফরম্যাটে নিতে পারি। এবং আমাদের ফেবিকন মানে লাইক আমরা শুধু ডি লেখাটা দিয়ে এটা করলাম, তবে এটা 512 বাই 512 করতে হবে, আর ওইটা তো দেখলাম লাইক 300 বাই লম্বায় হাইটে 60 এরকম থাকতে পারে। সো আমরা অলরেডি আমাদের লোগো এবং ফেভিকনটা এখানে জাস্ট নিয়ে আসলাম। এভাবে অন্যান্য সাইট হলে দেখেন এখানে বিভিন্ন, যেমন ব্যাক সাপোর্ট ডক্টর, এভাবে বিভিন্ন লোগো যদি আমরা কখনো ডিজাইন করে থাকি, এগুলো আমাদের নিয়ে আসতে হবে। এগুলো আমরা হয় গ্রাফিক্সের লোক দিয়ে তৈরি করে নিব, অথবা নিজেরা বলেছি ক্যানভা বা বিভিন্ন সফটওয়্যারের মধ্যে আমরা চাইলে যেতে পারি। যেমন এই যে এই সাইটটা আমাদের এক স্টুডেন্টের, সে কিন্তু ক্যানভা দিয়ে তৈরি করেছে এবং কোডার টাস্টের স্টুডেন্ট, এই জন্য আমি এটাই দেখালাম। এরকম ক্রিয়েটিভের তো আমার হিউজ স্টুডেন্ট আছে কোডার টাস্টের। সো সাইট নিয়ে ভালো কাজ করতেছে, এটা ক্যানভা দিয়ে তৈরি করেছে। এই ক্ষেত্রে ক্যানভাতে গিয়ে হাউ টু ডিজাইন লোগো, বা এই যে লোগোর এখানে আসলে অনেক টাইপের ডিফল্ট লোগো আছে, একটু কাস্টমাইজ করে নিজের মতো আমরা লোগো এখান থেকে ডিজাইন করতে পারবো। বিভিন্ন টাইপের লোগো আছে সাইজ টাইজ দিয়ে। তো যাই হোক, আমরা লোগো এবং ফেভিকনটা আগে বানিয়ে নিব, এরপরে আমরা যাই আমাদের থিমটাকে আমরা কাস্টমাইজ শুরু করব। তো দেখেছিলেন যে আমাদের থিম এইটা কাস্টমাইজ করার জন্য সবার আগে সাইটে তো লগ ইন হতে হবে। এটার জন্য কি করবে, যে ডাব্লিউপি ড্যাশ বা হাইপেন অ্যাডমিন,
দেন আমরা কি করব, আমাদের যে ইউজার নেমটা ছিল, ইউজার নেমটা দিব আর পাসওয়ার্ডটা দিব। স্যার ফেভিকন কি জানি? জি, আচ্ছা ফেভিকনটা কি? ফেভিকন মানে হচ্ছে আইকন। এই যে যেমন ফেসবুকের একটা আইকন আছে যেটা দেখলেই বুঝি, জিমেইলের একটা আছে, ইউটিউবে গেলে ইউটিউবের আছে, এই যে এটাকে বলা হয় ফেভিকন বা আইকন। মানে এই যে ব্রাউজারের উপরে যে ট্যাবের এখানেই দেখাচ্ছে, এটাকেই বলা হয় ফেভিকন বা আইকন। ভাই এটাকে কি সাইট আইকন বলে? জি জি, এটাকেই সাইটের আইকন বা ফেভিকন বলে। এই যে প্রত্যেকটা সাইটে আপনি ইউটিউবে গেলে ইউটিউবেরও আইকন আছে না, আপনাদের মাথায় তো আছে, ইউটিউবে গেলে এই যে ইউটিউবের যে আইকন, মানে লোগোটাই হচ্ছে আইকন, তবে লোগোর মধ্যে লেখা থাকতে পারে, ফেভিকনের মধ্যে দেখেন এখানে কোনো লেখা থাকবে না, ইউটিউবের শুধু সিম্বল। বুঝতে পারছেন? এখানে এটা হচ্ছে আইকন বা ফেভিকন। ওকে, তো আমরা আমাদের সাইটটা তৈরি করেছিলাম অনসাইট পার্ট 1 এর মাধ্যমে। প্রথমে আমরা ডোমেন হোস্টিং কিনেছিলাম, এরপরে আমরা অনসাইট পার্ট 1 এর মধ্যে অনেকগুলো কাজ করেছি, অনসাইট পার্ট 2 এর কাজ করেছি। এখন আমরা আমাদের সাইটটায় লাইক আমরা যদি থিম কাস্টমাইজ করি, এরপরেই মূলত থিম কাস্টমাইজ করার পরে সাইটটাকে ফুললি সেট আপ করে নিয়ে দেন আমরা আর্টিকেল পাবলিশ করব। ওকে, সো আমরা আমাদের সাইটে জাস্ট চলে যাব। আমাদের সাইটে গিয়ে জাস্ট অ্যাপিয়ারেন্স, এখান থেকে হচ্ছে কাস্টমাইজ, ওকে, সো আমরা আমাদের দেখেন সাইটে কোথায় আসলাম, জাস্ট কাস্টমাইজে চলে আসলাম। কারণ আমরা যদি আমাদের সাইটের বিষয়ে একটু পরিচিত হয়ে নেই, দেখেন আমরা এর আগেও ইনস্টল করার পরেই, সাইটটাকে তৈরি করার পরেই বলেছিলাম, এটাকে সাইটের আবার ডেভেলপাররা ব্যাকএন্ড বলে। ফ্রন্ট-এন্ড বলতে সাইটের বাইরে থেকে কাস্টমাররা বা নর্মাল মানুষজন যেমন দেখতে পারবে, এই সাইটে তো আর আমি লগ ইন করতে পারবো না, এটা আমার সাইট না। তো আমি বাইরে থেকে যেভাবে দেখতেছি, ভিতরে কাজ করলে বাইরে আউটপুট আকারে দেখায়। তো এইটা হচ্ছে আপনার বলা হয় ফ্রন্ট এন্ড, মানে ফন্টে সবাই যেটা দেখে। আর এইটা আমাদের সাইট লগ ইন করার পরে হয় ব্যাকএন্ড, মানে ব্যাকএন্ড থেকে আমরা যেভাবে কাজ করার প্যানেল খুঁজে পাই। তো ব্যাকএন্ডের মধ্যে আপনার প্রথমত এখানে আছে হচ্ছে লাইক পোস্ট, পোস্টের মধ্যে অল পোস্ট, সমস্ত যদি সাইটে কোনো আর্টিকেল পোস্ট করা থাকে সমস্ত পোস্টগুলো এখান থেকে দেখতে পারবো। তো ডিফল্টভাবে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট হয়ে আছে, ওইটাই আমরা দেখতে পাচ্ছি। আরও পোস্ট আমরা যখন করব, অল পোস্টে গেলে সমস্ত কন্টেন্ট দেখতে পারবো। অ্যাড নিউ পোস্ট বা অ্যাড নিউ পোস্ট, এখান থেকে গিয়ে নতুন আর্টিকেল পাবলিশ করতে পারবো আমরা আমাদের সাইটে। এরপরে হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ক্যাটাগরি ওই যে তৈরি করেছিলাম, আমরা যে যে ক্যাটাগরি নিয়ে সাইটে কাজ করতে চাই, যেমন আমরা বলেছিলাম লাইক উনি বাইক নিয়ে কাজ করতেছে, সাইটের নাম দেখেই বোঝা যাচ্ছে যে ওনার আইডিয়া শুধু বাইক ওভার, মানে বিভিন্ন টাইপের বাইকস নিয়ে কাজ করবে। এই জন্য এখানে বাইক, বাইক সিট, বাইক চেইন, বাইক র্যাক, ওকে, এভাবে করে সে দিয়েছে। সো এখান থেকে আমরা এই বিষয়গুলো জাস্ট দেখতে পাচ্ছি, যেখানে হ্যালো বিভিন্নভাবে জাস্ট আপনার ক্যাটাগরিগুলো স্যার, করেছে। এখানে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। এই যে আপনি বললেন বাইক, বাইকের বিভিন্ন র্যাক, এই ইয়েগুলো যে ক্যাটাগরি গুলো উনি লিখেছে, আমরা সাধারণত একটা ব্লগ সাইডে দেখি হোম, কন্টাকাস, তারপরে যাই যে ইয়েগুলো থাকে, তাহলে ওগুলার এগুলোর মধ্যে ডিফারেন্সটা যদি একটু বুঝাতেন। আচ্ছা, হোম আপনি চাইলে এখানে রাখতে পারেন। লাইক হোমের উপর ক্লিক করলে কি হবে জানেন, এই যে হোম পেজে মানে ব্যাক আসবে, এটার আসলে কোনো কাজ নাই। আপনি যেটা এখানে হোমের কথা বললেন, আপনি চাইলে ভালো দেখার জন্য রাখতে পারেন, কিন্তু আলটিমেট ওইটার কোনো এখানে গুরুত্ব নাই, কারণ আপনি লোগোর উপর ক্লিক করলেও হোম পেজে ব্যাক আসতেছেন, এখানেও চাইলে আপনি আলাদা এক্সট্রা ভাবে হোম রাখতে পারেন। হোমের উপর ক্লিক করলেও আপনি ঘুরে ফিরে হোম পেজে আসবেন, মানে এই যে কমনলি ডোমেইনে আসবেন। এরপরে আপনি অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এখানে সব চাইলে আপনি কি করতে পারেন। আমার যেমন নতুন এক স্টুডেন্ট কাজ করতেছে, লাইক ওনার নাম হচ্ছে, ওনার সাইটের নাম jisanNova.com, অনেক ভালো করতেছে আর কি, সে একদম নতুন সাইট, ভালো কন্টেন্ট এফোর্ট দিচ্ছে। দেখেন জিসান নোভা, সে এভাবে উপরে লোগো দিয়েছে, নিচ দিয়ে
সে একটা ক্যাটাগরির মধ্যে আর বিভিন্ন সাব ক্যাটাগরিও রেখেছে, কারণ তার সে চাচ্ছে যে অনেক কন্টেন্ট সে লিখবে। তো এখানে আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস বা প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এগুলোরও কিন্তু আলটিমেট আপনার কোনো আর্নিংসে হেল্প করবে না, তবে এটা গাইডলাইন রাখতে হয়। আসলে অ্যাবাউট আস বলতে আপনি আপনার নিজের সম্পর্কে বা আপনার টিম সম্পর্কে এখানে বলতে পারেন। প্রাইভেসি পলিসি যে কমন একটা কথা, সব সাইটে প্রাইভেসি পলিসি একই রকম থাকে, মানুষের ডেটা মেটা নিয়ে কোনো খারাপ পারপাস ইউজ করবেন না, এরকম একটা প্রাইভেসি পলিসি সব সাইটে সেমই। মোটামুটি কপি মেরে নিজের সাইটের অ্যাড্রেসগুলো অন্য মানুষের সাইটে জায়গায় চেঞ্জ করে দিলেই এটা হয়ে যায়। দেন অ্যাফিলিয়েট ডিসক্লেমার, অ্যাফিলিয়েট করতে চাইলে অ্যাফিলিয়েটের এই একটা ডিসক্লেমার আপনার সাইটে দিতে হবে। ওকে, অ্যাফিলিয়েট ডিসক্লেমার। কন্টাক্ট আস বলতে মানুষজন যেন কন্টাক্ট করতে পারে, একটা কন্টাক্ট ফর্ম পায়। কিন্তু আলটিমেট এইগুলো কিন্তু আমাদের সাইটে ডিরেক্ট আর্নিংয়ে বা র্যাঙ্কিংয়ে কোনো হেল্প করে না, এগুলো কমন জিনিস যেটা থাকতে হয়। কিন্তু আপনার হচ্ছে আর বাকি যে ক্যাটাগরিগুলো এগুলোই হচ্ছে মেইন, যে যে রিলেটেড আপনি টপিকস নিয়ে কাজ করবেন সেই সেই টাইপের আপনাকে কি করতে হবে, ক্যাটাগরি বা সেগুলো সাব ক্যাটাগরি খুলতে হবে। যেমন ইনার, আসলে এখানে অ্যাবাউট আস বা এর মধ্যে হয়তো নিচের দিকেও অনেকেই রাখতে পারে কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এগুলো আসলে রাখতেই হয়। যে ডিসক্লেমারটা সে পেজ না দিয়ে এখানে দিয়েছে, এতেও কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু আলটিমেট র্যাঙ্কিংয়ে যায় না। কিন্তু এটা অ্যামাজনের গাইডলাইন যে আপনাকে ডিসক্লেমার দিতেই হবে, যেই প্রোডাক্টগুলো আপনার না, অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে আপনি প্রমোট করতেছেন, এগুলো সেল হলে আপনি অ্যামাজন থেকে কমিশন পাবেন, এই মর্মে একটা এই যে ডিক্লারেশন দিতে হয়, এটার নামই হচ্ছে ডিসক্লেমার। ওকে, তো এই জি, হচ্ছে আমরা এখানে ইস্যু। ক্যাটাগরি, কিন্তু স্যার মেইন আমরা জিনিসটা, ক্যাটাগরি, আচ্ছা আমি শেষ করি, আর মেইন ক্যাটাগরি হচ্ছে আপনি কি কি টপিকস নিয়ে কাজ করবেন, কি কি রিলেভেন্ট কন্টেন্ট পাবলিশ করবেন, ওই রিলেভেন্ট আপনাকে ক্যাটাগরি খুলতে হবে। এবং বাইক রিলেটেড যত আর্টিকেল আছে আপনি পাবলিশ করার সময় এই ক্যাটাগরি বা এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিবেন। সব বাইকসের মধ্যে দেখেন ওই বাইকস রিলেটেড যত কন্টেন্ট আছে তার সব আছে। বাইক র্যাক, সে মনে করেছে বাইকের বিভিন্ন সিট আছে সেটা নিয়ে কাজ করব, বাইকের যত টাইপের সিট আছে সেগুলো নিয়ে তার একটা ক্যাটাগরি বা ফোল্ডার আছে। ওকে, এইটাই হচ্ছে আপনার মূলত ক্যাটাগরি। সো আমাদের একটা সাইট খুলতে হলে ওই যে হোম রাখেন বা অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এগুলো তো লাগবেই, সব সাইটেই কমন অ্যাফিলিয়েট করলে। বাট অ্যাডসেন্স করলে আবার অ্যাফিলিয়েট ডিসক্লেমার লাগবে না, কারণ এটা শুধু অ্যাফিলিয়েটের জন্য। তো আদার্সগুলো লাগবে। আর এই জিনিসগুলো হচ্ছে মেন, যে আপনি কি কি টপিকস নিয়ে কাজ করবেন এটা আপনার প্ল্যানিংয়ের উপর ডিপেন্ড করবে। যেমন ধরেন কেউ যদি কারো বিজনেসে ধরেন মনে করে আমি এই টাইপের সার্ভিস দিব, তাহলে সে সেই টাইপের ক্যাটাগরিগুলো রাখবে। ওকে, কেউ চাচ্ছে এসিওর সার্ভিস দিবে, এসিও ক্যাটাগরি, গ্রাফিক্স ডিজাইন বা অন্য কোনো ওয়েব ডিজাইন, সে আলাদা আলাদা ক্যাটাগরি রাখলো। অথবা মনে করলো পুরো সাইটে আমি এসিও নিয়ে করব, তাহলে আপনি হয়তো দুই তিনটা ক্যাটাগরি এসিওর মধ্যেই দেন, দেন অন পেজ এসিও সার্ভিস বা অফ পেজ এসিও সার্ভিস, টেকনিক্যাল এসিও সার্ভিস, লিঙ্ক বিল্ডিং সার্ভিস। আপনি ধরেন তিনটা চারটা ক্যাটাগরি খুললেন। এখন ব্যাকলিং নিয়ে সমস্ত কন্টেন্ট ব্যাকলিং ক্যাটাগরিতে দিলেন, অন পেজ নিয়ে সমস্ত ক্যাটাগরি অন পেজে দিলেন। ওকে, সো এটাই হচ্ছে আসলে নিয়ম। আচ্ছা, বাকিদের কি বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? প্রবলেম হলে বলবেন। ওকে, সো আমরাও যে সাইটটা খুলবো আমরা এখানে পরিচিত হচ্ছিলাম যে আমাদের ক্যাটাগরিদের মধ্যে ওই যে কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব। আমাদের এই সাইটে আমরা ধরে নিয়েছিলাম যে আমরা লাইক রাইস কুকার, কফি মেকার, ব্লগের মধ্যে শুধু ইনফরমেটিভ কন্টেন্ট পাবলিশ করব। আরেকটা হচ্ছে ব্লেন্ডার টাইপের ক্যাটাগরি। সেভাবে আরও ক্যাটাগরি চাইলে আমরা খুলতে পারি, ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি খুলতে পারি। তবে আমাদের এই সমস্ত সাইটে সাব ক্যাটাগরি না খোলাই ভালো। যা যা লাগবে ক্যাটাগরি খুলবো, ওই ক্যাটাগরির মধ্যে ওই টাইপের কন্টেন্ট দিব। এরপরে আমাদের ট্যাগ দরকার হয় না কখনো, ট্যাগ উল্টা এসিওর জন্য ক্ষতিকর। মিডিয়া মানে যত ইমেজ টিমেজ আপলোড করব, মিডিয়া অপশনে থাকবে যে পেজ বললাম, কন্টাক্ট আস বা এই সেই যত পেজ আছে যেগুলো লাগে, সেই পেজগুলো খোলার জন্য আমাদের কি করতে হবে, পেজ এসে আসতে হবে। পেজ এসে এখানে ধরেন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, আমাদের দেখেন কিছু পেজ অলরেডি ক্রিয়েট করেইছিলাম আমরা আগে। আমরা যদি ডিলেটও করতে চাই, দেখেন এটাকে ট্র্যাশে দিলাম, ট্র্যাশে দিয়ে প্রাইভেসি পলিসি, তো প্রাইভেসি পলিসি নামক আমি আরেকটা পেজ, এটাকে ডিলিট করে আবার খুলে দেখাচ্ছি।
এই যে ডিলিট পার্মানেন্টলি, তাহলে আমাদের কিন্তু জাস্ট পাবলিশ, আমরা যদি পেজ দেখি এই 3টা পেজ আছে। তো অ্যাফিলিয়েট সাইট হলে তো এই যে অ্যাড নিউ পেজ আর একটা পেজ লাগবে, যেটা বললাম অ্যাফিলিয়েট ডিসক্লেমার। আচ্ছা, জিনিসটা দেখেন এভাবে আসতেছে। সো এভাবে আসলে আমরা যেটা একটা প্লাগ ইন অ্যাড করে নিব, এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। তাহলে জিনিসগুলো আরো সহজে বোঝা যাবে। ক্লাসিক এডিটরটা হচ্ছে দিলে মানে সাইটের আপডেট করার পরে, ভার্সন চেঞ্জ করার পরে এটাকে ডিজাইনটায় কিছুটা ওই যে ভিতরে চেঞ্জ এসেছে, এই জন্য আমরা যদি প্লাগইনসে যাই, নতুন কোনো বাড়তি সুবিধা আনতে চাই, যেমনটা বললাম কি এটা হচ্ছে ক্লাসিক এডিটর। অ্যাড নিউয়ে গিয়ে একটা নতুন প্লাগইন ক্লাসিক এডিটর, এই যে এটা অ্যাড করে নিলে যেটা হবে যে আমরা ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন ইউজ করতেছি সেটাই থাকবে, কিন্তু আপনার লাইক পোস্টিং এর সিস্টেমটা আগের মতো আসলে হবে। ওকে, সো আমরা একটা প্লাগইন ইউজ করে নিলাম। আমরা বললাম পেজ খুলতেছিলাম, আমরা পেজ এসে যাই, অ্যাড নিউ পেজ। দেখেন এখন সবকিছু অনেক সুন্দর মতো আসবে। এখানে বলতেছে পেজের টাইটেল, মানে পেজের নাম কি হবে, দিলাম প্রাইভেসি পলিসি। এদিকে প্রাইভেসি পলিসি নিয়ে আর লিঙ্কটাও দেখবো প্রাইভেসি পলিসি যেন থাকে। আর এখানে আমরা সুন্দর করে এই প্রাইভেসি পলিসি সম্পর্কে আমরা লিখবো আর কি। প্রাইভেসি পলিসি বিভিন্ন টুল থেকে ওই যে জেনারেট করা যায়, অথবা বিভিন্ন সাইটের আছে সেখান থেকে কপি করে কিছুটা মডিফাই করে ওনাদের পেজের জায়গায়, আমার ওয়েবসাইটের জায়গায় আমাদের সাইটের নাম টাম লিখে দিলাম। এগুলো করলেই হবে, কারণ এগুলো আলটিমেট র্যাঙ্কিংয়ে যায় না, সবারটা একই হয়, কারণ প্রাইভেসি পলিসি এগুলো তো আর র্যাঙ্কিংয়ে যাবে না। সো আমরা এইভাবে নতুন নতুন পেজ, আমাদের যে পেজগুলো লাগে, যেমন বললাম যে আমাদের অ্যাফিলিয়েট সাইটের জন্য যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই 3টা পেজ তো কম্পালসারি লাগবেই। আর অ্যাফিলিয়েটের জন্য এক্সট্রা একটা পেজ লাগবে, এটার নাম হচ্ছে কি অ্যাফিলিয়েট ডিসক্লেমার। তো যাই হোক, আমরা পেজও কিছু ক্রিয়েট করে নিয়েছি। এরপর ধরেন আমাদের একটা ডিফল্ট ভাবে পোস্টও আছে, কেউ কমেন্টস করলে কমেন্টসে গেলে আমরা দেখতে পাই, অ্যাপিয়ারেন্সে গেলে আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে থিম, লাইক অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা থিম দেখতে পাই। আমরা যে থিমগুলো ওই যে ইউজ করি বা ডাউনলোড করে রেখেছি, আমরা বলেছিলাম ডিলিট করে দিব এরপরে। সো আমরা জেনারেট পেজ নিয়ে কাজ করব। থিমের মধ্যে থিমটাকে কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজেশন, উইজেট, মেনু, এগুলো সব কাস্টমাইজের মধ্যে অনেক কাজ আছে। এডিটে, এখানে কোডিং এর মধ্যে প্লাগ ইন বলতে ওই যে সাইটে কোনো সুবিধা নাই, ওই বাড়তি সুবিধা এখানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়, প্লাগইনস অ্যাড করতে হয়। ওকে, এটার নামই হচ্ছে আসলে মূলত প্লাগইনস। যেমনটা আমাদের সাইটে আগের মতো করে সুন্দর করে ওই যে পোস্টিং এর সিস্টেম আনলাম, এই জন্য এটার নামই হচ্ছে লাইক প্লাগইনস। ইউজার থেকে আমরা নতুন নতুন ইউজার কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। অ্যাড নিউ ইউজার থেকে আমরা গিয়ে নতুন ইউজার লাইক আমরা ক্রিয়েট করতে পারি এখান থেকে। ওকে, কাউকে যদি পারমিশন দিতে চাই আমাদের সাইটের, এখানে তার ইউজার নেম দিব, ইমেল অ্যাড্রেসটা যেগুলো রিকোয়ার্ড এগুলো দিতেই হবে। এরপর জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে তাকে কি রোল দিব, অ্যাডমিনিস্ট্রেটর দিলে তো সব কাজই করতে পারবে, এডিটর হলে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট মানে এগুলো ছাড়া কন্টেন্ট পাবলিশ এগুলো করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে তাকে অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে কি ইমেল আইডিটা কাজ করবে নাকি অন্য কিছু? যেমন ফেসবুকে আমরা যে সিস্টেম দেখছি সেখানে তার ওয়েবসাইট ফেসবুক লগ ইন করতে আইডিটাই। গেলে আমাদের কি লাগে, মেইনলি হচ্ছে ওই যে ইউজার নেম লাগে আর পাসওয়ার্ড লাগে। কিছুক্ষণ আগে আমি যেমন ওয়েবসাইটটা লগ ইন করলাম, সো জি, এইখানে আপনার মেইনলি হচ্ছে লগ ইন করার সময় ইউজার নেম অথবা মেইল, তবে ইউজার নেমটাই লাগবে, ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তো আপনি আচ্ছা। একটা ইউজার নেম দিবেন, লাইক তার ইউজার নেম ধরেন এবিসিডি বা যে ইচ্ছা একটা দিলেন। ইমেল অ্যাড্রেস তার একটা লাগবে, এটা দিবেন। আপনার মেইল দিলেও তো সমস্যা নেই, একটা মেইল দিতেই হবে। নেম টেম এগুলো দরকার নাই, যেগুলো রিকোয়ার্ড এগুলো না, দিতে আমি হবে। দেন আমি বলতে চাচ্ছি এখানে কি এখানে কি তার এই যে তাকে অ্যাক্সেস দিতে হলে কি তার ওয়েবসাইটের এই আইডি এবং ইউজার নেম লাগবে নাকি ওই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আপনি তো আপনার ওয়েবসাইটে আমাকে ধরেন অ্যাক্সেস দিবেন, তাই না? জি, জি, তো হ্যাঁ। আপনার ওয়েবসাইটে এখানে গিয়ে দেখেন অলরেডি বলেই দিছে যে আপনার কি কি লাগবে, কোনটা রিকোয়ার্ড। তাকে একটা অ্যাকাউন্ট খুলে দিতে হলে আপনার ইউজার নেম একটা লাগবে প্রথমে। আমি যেমন আমাদের সাইটটা লগ ইন করলাম কি ডিজিপিও দিয়ে, সো এইখানেও আপনি ধরেন তাকে দিলেন, তার নামেই দিলেন, ধরেন তাকে দিলেন হচ্ছে রাকিব আর KIB, ইউজার নেম এইটাই, বা রাকিব 2190।
ইমেল অ্যাড্রেস, তার একটা ইমেল দিলেন, নামটা এগুলো দরকার নাই। এরপরে পাসওয়ার্ড দিলেন, যে তাকে কি পাসওয়ার্ড দিবেন, তাকে ধরেন ABCD বা এরকম দেখেন, এগুলো দিলে যখন স্ট্রং হবে বুঝবেন যে পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়েছে। এরপর তাকে কতটুকু কাজ করার পারমিশন দিবেন, অ্যাডমিনিস্ট্রেটর হইলে সে সাইটে সব কাজই করতে পারবে। এরপর অ্যাড নিউ ইউজারে যাবেন, এখানে এই যে সেন্ড করা মানে তার কাছে মেইলে নোটিফিকেশনও চলে যাবে, অথবা তাকে জানাই দিবেন আপনার ইউজার নেমটা হচ্ছে রাকিব আর পাসওয়ার্ডটা হচ্ছে লাইক এই যে এইটা দিয়ে দিবেন। তাহলেই সে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে সাইটে লগ ইন করতে পারবে। এখন আপনি আমাকে বলেন যে সাইটে লগ ইন করার জন্য আমাদের কি করতে হবে, কারণ এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি অনেক বোঝাইছি যে সাইটে লগ ইন করার জন্য কিভাবে লগ ইন করতে হবে, এবং আমি নিজেও কিছুক্ষণ আগে লিখেছিলাম। জি জি। আপনি ওই বলেন যে কিভাবে লগ ইন করব। আমার সাইডের নেম, তারপরে হচ্ছে WP-admin। হ্যাঁ, এটা দিবেন। দেন তাকে ওই যে যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন এটা বসাইলে, সঠিকভাবে দিলে আপনার সাইটটা সে তার প্যানেল দিয়ে লগ ইন করে ফেললো। আপনার যে আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করলে আপনি এই সাইটে লগ ইন করলেন। এখন যাকে যতটুকু রোল দিবেন সে ততটুকু কাজ করতে পারবে সাইটের মধ্যে। তার মানে আমি আমি ফিক্সড করে দেবো, ফিক্সড করে তাকে পাসওয়ার্ড দেবো, সে ওইভাবে ঢুকবে, তারপরে হ্যাঁ যাই হয়ে যাবে। জি, আচ্ছা। এরপরে আপনি চাইলে তাকে ডিলিট করে দেন, পারমিশন কমায় দেন, ওইটা ইস্যু না। আচ্ছা, তো যাই হোক আমরা এখান থেকে এভাবে কাউকে আমাদের সাইটের এক্সেস দিলাম বা দিতে হয়। এছাড়া আমরা টুলসের মধ্যে গিয়ে দেখেছিলাম কিছু কাজ আছে। সেটিংসের মধ্যে এখানে পারমালিঙ্ক, তারপরে বিভিন্ন ওই যে রিডিং থেকে গিয়ে আমরা আহ, আমাদের সাইটকে ওই যে ডিসকারেজ করে দেওয়া, এগুলো দেখেছিলাম। ইউএসএর মধ্যে আমরা কিছু কাজ দেখেছিলাম যেগুলো অনসাইট পার্ট 2 তে। সো অনসাইট পার্ট 1 অনসাইট পার্ট 2 নিয়ে আর কথা বলবো না, যদিও আমি অনেকটা রিভিউ করেছি আগের জিনিসগুলোই। তো এখন আমাদের সাইটে কাস্টমাইজ করতে হলে আমাদের চলে যেতে হবে কোথায়, এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে। থিম রিলেটেড, কাস্টমাইজেশন রিলেটেড যে কোনো কাজের জন্য আমাদের আসতে হবে কোথায়, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা ডিরেক্ট কাস্টমাইজে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলেই আমাদের সাইটটা পাশাপাশি এখান থেকে আমরা দেখেন একটু চাইলে দেখতেও পারি যে আমরা যে চেঞ্জগুলো করব এগুলো করার পরে সাইটটা কেমন দেখাচ্ছে। ওকে, সো আমরা আমাদের সাইটে এসেছি, আর সাইটে বললাম এই যে সাইটের বাহ্যিক বিষয় দেখতে আসলে এমন দেখা যাবে। আর আমরা তো এখান থেকে সাইটে কাস্টমাইজ করবো, তাহলে কাস্টমাইজেশন থেকে আসলাম, এখানে আসলাম। জেনারেট পেজ থিম বলতেছে প্রিমিয়াম মডিউল অ্যাভেলেবেল, মানে আমরা যদি প্রিমিয়াম করতে চাই তখন ওই যে প্রিমিয়াম লাইসেন্স কিনে এখানে গিয়ে বসাইলেই এই থিমটা প্রিমিয়ামের যত সুবিধা আছে আরও বেশি অপশন ফাংশন সব পেয়ে যাব। তবে এটা ফ্রিতেই ম্যাক্সিমাম সুযোগ সুবিধা দিয়ে দেয়। সো প্রিমিয়াম আপাতত আমরা নিচ্ছি না, আমরা ফ্রি দিয়েই কাজ করতেছি। ফ্রি দিয়ে কাজ করলে যে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, এটা টোটালি ভুল কথা। এখানে ফুললি আপনি পেইড থিমেও যে টাইপের র্যাঙ্কিং এর সুবিধা পাবেন ভালো করে কাজ করলে, এখানেও সেম। তবে প্রিমিয়াম থিম নিলে একটু সাইটটা আরো বেশি প্রিমিয়াম দেখাবে, কারণ এখানে আরো বেশি ভালো ভালো ফাংশন, অনেক অপশনগুলো চলে আসবে। যে কোনো সময় সাইটের আপডেট আসলে আপডেট দিতে পারবেন, নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করে নিতে পারবেন। কিন্তু ফ্রি থিম হলে তো আর নতুন কিছু আসলে আপডেট দিতে পারবেন না, কারণ ওইটা আপডেট হবে না প্রিমিয়াম থিম না হওয়া পর্যন্ত। সো নতুন নতুন ফিচার এভরিথিং আনলে পেইড থিমে সেগুলো পাওয়া যায়। তো যাই হোক আমরা সাইট আইডেন্টিটি, বাট এরপরে আমরা গেলাম প্রিমিয়াম নিলাম না, আমরা সাইট আইডেন্টিটিতে যাওয়া মানে সাইটের পরিচয় পর্ব বা সাইটের পরিচিতি। দেখেন এখানে হচ্ছে একটা আসছিল, ওই যে আমরা সাইট তৈরির সময় সাইটের কি করেছিলাম, সাইট টাইটেল আর সাইট ট্যাগলাইন। সাইটের টাইটেল বলতে সাইটের নাম, আর ট্যাগলাইন বলতে হচ্ছে একটা আমরা স্লোগান দিয়েছিলাম। সো আমরা সাইটের লাইক যে টাইটেল বা নাম, এটা আমরা হচ্ছে এখানে দিয়েছিলাম, এবং যেটা এই যে এখানে দেখাচ্ছে। কারণ এটা হাইড করা নাই, এটা হাইড করা থাকলে এটা এখানেও থাকতো না, কিন্তু ডিফল্ট ভাবে অনেক সময় এটাকে হাইড করা থাকে, এটাকে অন করা থাকে, যে লোগো না দিলেও যেন এই নামটাই দেখেন লোগো হিসেবে এখানে ভূমিকা পালন করতেছে। কিন্তু এটা কিন্তু
একটা এই যে একটা একটা করে এই জন্য সিলেক্ট করা যাচ্ছে। আর ইমেজ হলে একবারে এই যে এটা কিন্তু একটা করে সিলেক্ট করা যাবে না, পুরোটাই একটা ইমেজ। এটা কিন্তু ওই যে ওই ভিতরে লিখা। সো অনেকে এই লোগো ডিজাইন না করলে চাইলে এটাকে হাইড করে দেন, কারণ এই দুইটা থাকলে আবার দেখতে অনেক সময় একটু খারাপ দেখা যাইতে পারে, চাইলে রাখতেও পারেন। বাট এটাকে আমরা হাইড করে দিচ্ছি, এটাকে শুধু রাখতেছি, এটা লোগো। আর যদি চাই এখানে লোগো আমরা আপলোড করব, যেহেতু আমাদের আছে, তাহলে দুইটাকেই কি করতে হবে, হাইড করতে হবে। হাইড করার পরে আমরা এই যে লোগো এখান থেকে দিব, আর নিচে আছে হচ্ছে লাইক ফেভিকনও পাবো। তো আমরা লোগোর এখানে ক্লিক করলাম, লোগোর এখান থেকে আছে বিভিন্ন সময় তো আমি বিভিন্ন টাইপের লোগো টোগো এগুলো আপ করেছি। যে আপলোড ফাইল, আমি মিডিয়া আগে যেগুলো আপ করেছিলাম সেগুলো এখানে আছে, আপনাদের আপ করে না থাকলে পাবেন না। সো আমি আপলোড ফাইল এখানে গেলাম, সিলেক্ট ফাইল, দেন আমরা আমাদের ডেস্কটপে ওই যে ডিজিপিও নামক একটা লোগো আমরা রেখেছিলাম এইচভিজি ফাইল ফরম্যাটে, আমি সেটাকে জাস্ট নিয়ে নিচ্ছি। এই যে ডিজিপিও এইচভিজি সেম নামে রিনেম করে নিলে ভালো। আচ্ছা, এইচভিজি হয়তো এখানে নিচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, বাট এটা আগে নিত। আচ্ছা, সমস্যা নেই, আমি অন্য কোনো একটা লোগো আপাতত আপ করে দেখাই। তাহলে পিএনজিতে আমরা আনতে পারি, সিলেক্ট লোগো। আচ্ছা, আমি এই যে উইনফিক্স নামক একটা ওই কোন একটা সাইটের লোগো এভাবে করা আছে, দেখেন আমি ওইটাকে আপলোড করে দেখাচ্ছি। আপনারা আপনাদের সাইটের জন্য আপনাদেরটা নেবেন, কারণ আমারটা খুঁজতে গেলে এখন টাইম লাগবে। টাইটেলে ওই যে যেটা রিনেম করে দিবেন সেটাই থাকবে, এটাকে অল্টা ট্যাগেও আমরা দিয়ে দিব। মানে হচ্ছে আমরা আমাদের সাইটের নাম যেটা হবে সেটা দিয়েই ওই লোগোটা রিনেম করবে। এটা উইনফিক্স নামক কোনো সাইটে আপ করেছিলাম জন্য এটাকে এভাবে করে রেখেছি। সো এখানে নাম দিয়ে করে নিব। সো এই টাইটেলটা এখানে আমরা অল্টা ট্যাগেও দিয়ে দিব, দিয়ে সিলেক্ট করলেই দেখেন এই যে লোগোটা আসলো। চাইলে আমরা এটাকে এদিকে চাপিয়ে দেওয়া বা কোনো বাড়তি অংশ থাকলে এগুলোকে আমরা ক্রপও করে ফেলতে পারবো। সো আমি ক্রপ দিয়ে দিলাম, দুই সাইডেরটা কেটে গেল। সো আমাদের লোগো দেখেন আপ হয়ে গেল। এরপর যদি ফেভিকন আপ করতে চাই, ফেভিকনটা হচ্ছে এই যে সাইট আইকন বা এটাকে বলা হয় ফেভিকন। এই যে এইখানে ক্লিক করবে এবং এটা 512 বাই 512 কথা বলতেছে। সো আমরা এখানে ক্লিক করব। এরপরে আমরা মিডিয়ার মধ্যে আসলে থাকলে বেটার, আমি আপাতত যে কোনো কিছু একটা আইকন এখান থেকে দিয়ে দিচ্ছি, এটার নামই ডিজিপিও ধরেন আমি দিয়ে দিলাম। আমরা চাইলে আমাদের মতো করে আপলোড করে আনতেও পারবো, যদিও আমাদের পিসিতে আছে। আমরা পিসি থেকে বা এখান থেকে, তাহলে এই যে উপরে দেখেন এই জিনিসটা চলে আসলো। অথবা এটা যদি মনে হয় আমি চাচ্ছি না, তাহলে রিমুভ করে আমি এখান থেকেও অন্য কোনোটা থাকলে সেটাকেও আমরা কি করতে পারবো, নিতে পারবো। নিয়ে আমরা যদি পাবলিশ করে দেই তখন দেখবেন আমরা রিলোড দিলে দেখতে পারবো আমাদের সাইটে চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে ক্লিক করলাম, দেখেন ওই যে এখন ওই কথাটা নাই, যে লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা, আর এই যে উপরে দেখেন আমাদের যে আইকনটা দিয়েছিলাম সাইট আইকন সেটা। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট আমাদের সাইটের লোগো এবং ফেভিকন এটাকে অ্যাড করে দিলাম। সো লোগো ফেভিকন, ওকে, আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। জাস্ট এরপরে আমরা যেটা আমাদের বাড়তি যে কাজগুলো আছে সেগুলো করব। ওকে, সো যাই হোক আমরা আমাদের লোগো এবং ফেভিকন দিয়ে দিলাম। দেন এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা লোগো ফেভিকন ওকে এটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের কাজ জাস্ট আমরা সাইটের বাড়তি কাজগুলো করব। সো লোগো আর ফেভিকন তো দেখলেন, যদি আপনি চেঞ্জ করতে চান রিমুভ করতে পারবেন, বা চেঞ্জে লোগো ক্লিক করে আরেকটা সিলেক্ট করতে পারবেন, অথবা রিমুভ করে দিয়ে আবার নতুন করে আপলোড করতে পারবেন। এখানেও সেম,
আর এটা কিন্তু দেওয়ার পরে পাবলিশ দিয়েছিলাম, পাবলিশ না দিলে এটা কখনোই আসতো না। সো মাস্ট বি এটা দেওয়ার পরে পাবলিশ দিতে হবে। এরপরে দেখেন এখানে লাইক ফোনে দেখাইলে আপনার সাইট ট্যাবলেটে কেমন দেখাবে, ফোনে কেমন দেখাবে, সবই এখানে আছে। ওকে, দেন এরপরে আমরা যদি আসি, ব্যাকে আসলাম, আমরা সাইট আইডেন্টিটির পরে যাব লেআউটে। ওকে, সাইট আইডেন্টিটির পরে জাস্ট লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা হচ্ছে প্রথমে কন্টেইনার আছে। ওকে, কন্টেইনার বলতে আসলে এই যে মাঝখানে যে ফাঁকা এগুলোকে ছোট বড় করা, দেখবেন যে এরকম করলে যে কন্টেইনার ছোট হচ্ছে বড় হচ্ছে এরকম। ওকে, সেটা ডিফল্ট ভাবে যা ছিল এভাবে রাখলাম। আর আপনার হচ্ছে কন্টেন্ট লেআউট হচ্ছে আপনার হচ্ছে এখানে কি সেপারেটর কন্টেইনার, মানে এই যে একটা থেকে আর এইটা একটা কন্টেইনার পুরাটুকু, এইটা একটা কন্টেইনার, হ্যাঁ পুরো জায়গাটুকু। তো এই যে মাঝখানে হচ্ছে সেপারেটর, এই যে একটা দাগের মতো, তো এটা যদি আমরা না চাই তাহলে দেখবেন যে এখানে এটা এই যে মুছে গেল। তো যার কাছে আসলে যেমন ভালো লাগে, এটা এসইও র্যাঙ্কিং এর কিন্তু কোনো ভূমিকা নাই, শুধু দেখতে ভালো যার যেভাবে লাগে। তো আমি যেটা ছিল ডিফল্ট ভাবে এটাই রেখে দিচ্ছি, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা নিতে পারেন। এরপর টেক্সটের কন্টেইনার, টেক্সটের মধ্যে ইয়ে থাকবে না, তো এখানে আসলে কোনো ইস্যু নাই, যেভাবে আছে এভাবে রাখেন, কারণ স্ট্যান্ডার্ড ভাবেই আসলে রাখা হয়েছে। সো যদি আমরা চেঞ্জ করি তাহলে মাস্ট পাবলিশ দিতে হবে, কারো যদি আসলে কন্টেইনার না থেকে ভালো লাগে তাহলে এটাকে নাই করে দিয়ে পাবলিশ দিবেন। বললাম তো এখানে এসইওর কোনো ইস্যু নাই, শুধু দেখতে যার যেমন ভালো লাগে। সো কোনো কিছু চেঞ্জ করলে পাবলিশ দিতেই হবে। এরপর আমরা ব্যাকে আসলাম, ব্যাকে এসে হচ্ছে হেডার। এখন হচ্ছে আমাদের হেডারের কাজ। সো হেডারে যদি আমরা আসি, দেখেন হেডার থেকে জাস্ট আমরা হেডারে আসার পরে এখন আমাদের কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে লাইক, আচ্ছা, হেডার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের হেডার প্রেজেন্স এখানে আছে কারেন্ট। হ্যাঁ ওকে, হেডার প্রেজেন্সে আমাদের এখানে হচ্ছে লাইক কারেন্ট যেটা আছে লাইক এই হেডারের কথাটা বলা হচ্ছে ফুল হেডার। সো এখান থেকে লাইক আপনার হচ্ছে ডিফল্ট ভাবে যেটা আছে এটাই আসলে ভালো। এছাড়া ওই যে আমাদের কিছু স্টুডেন্টের একটা দেখলাম যে উপরের লোগো নিচে ওইটাও দেওয়া যায়, এই দুইটাই স্ট্যান্ডার্ড, এক হচ্ছে বামে আর ডান দিক দিয়ে ন্যাভিগেশন বার, বাম দিক দিয়ে লোগো। এছাড়া দেখেন ডিফল্টে যদি যাই, ডিফল্ট বলতে যেভাবে আছে সেভাবেই। এখান থেকে ক্লাসিক, ক্লাসিকের মধ্যে দেখি লোগো এর সাথে, বাট এটা ভাল লাগে না আসলে ক্লাসিক। ন্যাভিগেশন বিফোর, ন্যাভিগেশন আগে থাকবে পরে লোগো থাকবে, এটাও যায় না। ন্যাভিগেশন আফটার, এটাও আসলে যাবে না ডান দিকে, এটা ন্যাভিগেশন আফটার সেন্টার এইটা যাবে। যখন অনেক বেশি যে উপরে বললাম আমাদের না এটা যাবে না, ন্যাভিগেশন আফটার সেন্টার এইটা হবে, হ্যাঁ ন্যাভিগেশন আফটার, মানে এই ন্যাভিগেশন গুলো নিচে থাকবে এবং আফটার এই লোগোর পরে থাকবে। আর লোগোই তো সবার আগে থাকবে, এটাই সাইটকে রিপ্রেজেন্ট করতেছে, এরপরে এগুলা সেরকম উপরে গোল টাইপের লোগো করলে এরকম মাঝখানে দিতে পারেন, উপরে আগে লোগো, নিচ দিয়ে আপনার বিভিন্ন ন্যাভিগেশন। আর এই টাইপের লম্বা লোগোর ক্ষেত্রে ডিফল্ট ভাবে কারেন্ট যেটা ছিল ওইটাই বেস্ট, যে বাম পাশে লোগো ডান দিক দিয়ে ক্যাটাগরি। ওকে, যেমন এই সাইটগুলো করেছে। আবার কিছু সাইট হয়ে যে আমার আরেকজন স্টুডেন্টেরটা দেখলেন, তার নাম কি ছিল এইভাবে, এই যে জিসান নোভা এভাবে নাম। ওকে, সো এখানে এই যে লাইক গোল বা এই টাইপের লোগো হলে এখানে দিলেন আর নিচ দিয়ে আপনি ক্যাটাগরি দিলেন, যখন দেখবেন যে ডান দিকে আসতেছে না বা অনেক ক্যাটাগরি সামনে খুলতে পারেন তখন উপরে লোগো দেন এরকম। তো এইখানে এই দুইটাই স্ট্যান্ডার্ড, এক হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে ওই যে ন্যাভিগেশন আফটার সেন্টার। ওকে, সো কোনো চেঞ্জ আনলে অবশ্যই পাবলিশ দিতে হবে, আমরা কোনো চেঞ্জ আনি নাই, যেমন ছিল এরকমই, শুধু আমি ফাংশনগুলো দেখাইলাম। হেডার উইড, মানে পুরো হেডারের মধ্যে কোনো কন্টেইনার থাকবে না, একসাথে থাকবে, এটা ফুল আছে ফুলই থাকবে। হেডার এটাও সেম ভাবেই রাখতে পারেন। হেডার অ্যালাইনমেন্ট, হেডার এই যে এইটা লেফটে আছে লেফটেই থাকে, এটা সেন্টার বা রাইটে গেলে কিন্তু এদিক হয়ে যাবে। তো যেরকম আছে এটাই এভাবেই। সো কোনো পাবলিশ দিচ্ছি না যেহেতু কোনো চেঞ্জ জানি নাই। এরপরে হেডারের পর প্রাইমারি নেভিগেশন, মানে এই যে এগুলো হচ্ছে নেভিগেশন, এটা হচ্ছে রাইটে থাকবে এবং এই যে লাইক ফোল্ট বা এই যে একটু কার্জার নিলে দেখেন এটার মধ্যে যে একটু চেঞ্জ আছে, হোভার টোভার করলে সেগুলো বোঝা যায়, হোভার আছে। হোভার মিনস এই যে ইফেক্টটা যে চেঞ্জ হচ্ছে, নর্মালি ব্ল্যাক, কার্জার নিলে একটু ব্লু, সো এটাকেই হোভার ইফেক্ট বলে। ড্রপ ডাউন ডিরেকশন রাইট, লাইক হচ্ছে এই যে সবগুলোর
ডান পাশে ডপ ডিরেকশন, এই যে নিচের দিকে যে মেনশন করতেছে এটাই বেটার। সেখানে আসলে কোনো কিছু ভাবে চেঞ্জ করার নেই, সব করাই আছে। সাইড বার বলতে এই যে ডান পাশে যে সাইড বারটার আছে, এটা এইভাবে আমরা রাখতে পারি। সাইড বার যেখানে যা আছে আমরা পরে সাইড বারে অ্যাডও করতে হবে। ফুটার বলতে একদম নিচে ফুটার, তো ফুটার হচ্ছে ফুটার এটা জিরো করাই থাকবে, জিরোই করে দিব। মানে তিনটা ভাগ থাকলে মানে 3 থাকা মানে এখানে তিনটা ডিভাইডেড ভাগ করা থাকে ওই যে ফুটার অনেক সাইডে, সো এটা ফুল থাকবে। ব্যাক টু টপ বাটন, এটা হচ্ছে ব্যাক টু টপ বাটন বলতে নিচে নামলে দেখেন কন্টেন্ট ছাড়া নিচে তো নামা যাবে না। একটা কন্টেন্ট করলাম, নিচে নামতেছি, হ্যাঁ এই যে দেখেন এটাকে অটোমেটেড অন করা আছে। এটা হয়তো আগের সাইটে অন করা ছিল জন্য অন করা আছে। এটাকে আপনাদের মাস্ট এখান থেকে কি করতে হবে, ব্যাক টু টপ বাটন এটা কিন্তু নরমালি ডিসেবল করা থাকে। ওকে, তো ডিসেবল করা থাকলে নামলে উঠা দেখাবে না, সো এটাকে মাস্ট কি করতে হবে, এনাবল করতে হবে। এনাবল করে যে পাবলিশ দিলে তখন ওই যে সাইট থেকে এরকম কন্টেন্টে কপি করে বললাম এই যে নিচে আসলে অটোমেটেড উপরে, এখানে ক্লিক করলে অটোমেটেড উপরে নিয়ে যাবে। এবং এইখানে কালারে গিয়ে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। ইনিশিয়াল কালার ব্লু আর কার্সার নিলে দেখাবে রেড, মানে হোভার কালার। সো এটা কিভাবে চেঞ্জ করতে আমরা দেখব। তো আমরা কি করব, ফুটারে এসে অবশ্যই ব্যাক টু টপ বাটনটা আমরা এনাবল করে দিতে পারি। এতে ওই যে মানুষ যদি কোনো পেজ ধরে অনেক নিচে নামে অটোমেটেড ক্লিক করে উপরের দিকে ওঠার এটা হচ্ছে একটা অপশন। আচ্ছা, সো এটা আমরা এখান থেকে দেখলাম। দেন এখন আমরা আবার ব্যাক আসব। এরপরে আবার দেখতে পাচ্ছি ব্লগ। ব্লগ বলতে আসলে আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করবো এটা এক্সার্ভ। এক্সার্ভ বলতে পুরো কন্টেন্টটা দেখাবে না, রিড মোর বা এগুলোতে ক্লিক করলে দেন পুরো আর্টিকেলটা আসবে। কারণ পুরো আর্টিকেল থাকলে একটা পেজ জুড়েই একটা কন্টেন্ট থাকবে, আর এভাবে এক্সার্ভ থাকলে একটা পেজে হয়তো 5টা 10টা ওই যে কন্টেন্ট এরকম নিচে নিচে দেখবেন এভাবে কার্যে নিলে থাকবে। সো এই জন্য এটা হচ্ছে যে ক্লিক করলে রিড মোডে বা ইয়েতে ক্লিক করলে ডিটেলসটা আসবে। সেই জন্য এখানে আমরা যেটা বলতেছি এটা হচ্ছে এক্সার্ভ। সো ডিফল্ট যেটা আছে এটাই থাকবে এখানে। আচ্ছা, এরপরে আমরা যদি যাই দেন এদিক থেকে আমরা দেখতে পারবো দেন এখান থেকে আমরা যদি যাই তাহলে হচ্ছে আমাদের এইখানকার লেআউটের কাজও শেষ। খুব বেশি যে কাজ আছে এমন নাই, যে কালারসের কাজ। কালারে গিয়ে আমরা কালার বিভিন্ন টাইপের কালার যদি ইচ্ছা করি আমরা চেঞ্জ করতে পারবো। যেমন যদি ধরেন এটা ব্যাকগ্রাউন্ডে কালার, যা যা অপশন আছে এখানে সবই করা যাবে। প্রথম হচ্ছে লাইক ব্যাকগ্রাউন্ডের কালার আমরা যদি এইভাবে নীল করে দেই লাইক কোনো কিছু, দেখি কোনটা কোথায় চেঞ্জ হয়। একটা মিনিট। প্রথম হচ্ছে কালার, এখানে বিভিন্ন টাইপের কালার। তো বডির মধ্যে আমরা কালার যদি চেঞ্জ করতে চাই, বডির এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা কালার চেঞ্জ করলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড বডিতে একদম ব্যাকগ্রাউন্ডে যে টাইপের কালার দিবেন ওই টাইপের কালার হয়ে যাবে। এটা ডিপেন্ড করবে যে আমরা কি টাইপের কালার দিতে চাচ্ছি, কেমন দিলে ভালো লাগবে। টেক্সট, এই যে টেক্সটের কালারের মধ্যে ধরেন আপনি যদি রেড দেন তাহলে রেড হয়ে যাবে। ওকে, টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারবো। ডিফল্ট দিলাম, ব্ল্যাকই রাখলাম। দেন এইখান থেকে আমরা লিংকের মধ্যে যদি কোনো লিংক করা থাকে এদিকে, তাহলে সেই লিংকের কালার কি হবে সেগুলো আমরা দেখেন। চুজ ইনিশিয়াল কালার, আমরা ইনিশিয়াল বলতে লিংকের মধ্যে ইনিশিয়ালি নীল থাকবে, হোভার করলে ওই যে ব্ল্যাক হবে। লাইক এই যে নীল, হোভার এই যে কার্যে নিলে দেখেন এটা কিন্তু ব্ল্যাক হচ্ছে। তো আমরা যদি এটা হোভার কালার ধরেন রেড করে দেই তাহলে দেখেন এখানে কার্যে নিলে কিন্তু এই যে লিঙ্ক করা থাকলে কোথাও যদি লিঙ্ক করা থাকে কার্যে নিলে রেড হবে। সো লিঙ্ক কালার ইনিশিয়াল এটা, হোভার কালার এটা। সো আশা করি এটা বুঝে ফেলছেন। টপ বার বলতে একদম টপ বারের ব্যাকগ্রাউন্ড, হেডিং এর এদিকে দেখেন হেডিং এর টপ বারে আমরা আসতেছি, দাঁড়ান টপ বারে যে টেক্সটে যদি আসি তাহলে টেক্সট, একটা মিনিট, এখানে কিছু কিছু লিংক একদম টপ বারে এই যে হেডারের মধ্যে আসবে। এখানে এইভাবে কাজ নেই, হেডারে আসি। হেডারে বলতে এটা হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যদি যাই, এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা যে টাইপের কালার দিব ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা ওই টাইপের কালারও দিতে পারি যদি সেটা যায় এটার সাথে। ওকে, তো দেখেন আমরা এখান থেকে। জি ভাইয়া, জি বলেন। এটা কোন প্লাগইনের কাজ? এটা এটা কোনো প্লাগইনের কাজ না,
ও এটা ওই ওয়ার্ডপ্রেসের মধ্যেই এটা অটো। ওয়ার্ডপ্রেসের মধ্যে থিমের মধ্যে আমরা যে জেনারেট পেজ থিমটা ও নিয়েছিলাম, আমরা সেই জি, জি। থিমের মধ্যেই কিন্তু এগুলো ডিফল্ট ভাবে পেয়ে যাচ্ছি। এই জন্যই ও, বললাম পেইড থিম নিলে এখানে অপশন আরো বেশি থাকবে, বুঝতে পেরেছেন? ও বাট ফ্রিতেই অন্যান্য সাইটে আবার অন্যান্য থিমে এটা থাকবেই না, কারণ তারা বাট ফ্রিতে এগুলো দেয় না, বাট এরা ম্যাক্সিমাম সবকিছু দিয়েই দেয় আসলে। এই জন্য জি, জি, সব জি। থেকে বেশি যদি পপুলার থিম হচ্ছে আপনার জেনারেট পেজ এবং অ্যাস্ট্রা। আমরা যদি কোনো কারণে থিম যদি এটা নিতে না পারি বা অন্য একটা নিয়ে ফেলি তাহলে কিন্তু এই ফাংশনগুলো নাও মিলতে পারে। নাও মিলতে পারে, জি। ও কারণ সব থিম তো আপনাকে ফ্রিতে সব সমান সুবিধা দিবে না। ওকে, সেটা কিন্তু কোনো প্লাগইন না, এটা সাইটকে চেঞ্জ করার জন্য থিমের মধ্যে এই সব অপশন। এই জন্য এটাকে বলা হচ্ছে থিম কাস্টমাইজেশন, যে আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে একটু সুন্দর করে নিলেন। যেমন ওই যে বললাম আমার স্টুডেন্ট, সে ধরেন তার মতো করে হোয়াইট রেখে এভাবে করে নিয়েছে, আর একজন ধরেন তার মতো করে সে তার মতো একটু কাস্টমাইজ করে নিয়েছে। এক একজন এক এক ভাবে করতে পারবে আর কি। তো আমরা এখান থেকে চাইলে বিভিন্ন কালার টালার এগুলো দেখেন এভাবে করে টাইম দিয়ে সুন্দর করে নিতে পারি। আমি এক্সট্রা দিয়ে করছিলাম তো একটা, তো একটু আলাদা মনে হচ্ছে এটা। একটু আলাদা হবে, জি, বাট একদমই যে সব আলাদা হবে এমন না, কিছুটা ডিফারেন্স হবে। এক একটা থিমে কিছু জিনিস এদিক ওদিকে থাকবে, কারণ এক একটা থিম এক এক টাইপের আসলে লোকজন তৈরি করেছে এবং এগুলো কিছুটা চেঞ্জ থাকে। তবে এক্সট্রা এটা অনেকটাই কাছাকাছি আসলে। আপনি যদি এটাতে কাজ করতে পারেন ওইটাতেও অটোমেটিক্যালি পারবেন দেখবেন। বা প্রয়োজনে যে থিম নিয়ে কাজ করবেন, চাইলে যদি গুগলে আপনি সার্চ দেন ওই থিমের কোম্পানিও কিভাবে এটার কাস্টমাইজ করতে হয় বা বিভিন্ন লোকজন আছে দেখবেন বা ডেভেলপার আছে এই থিমের উপরে আরো বিস্তারিত অনেক সময় দেখাইতে পারে। সো এটা দেখে নিলে ওয়ার্ডপ্রেসের সাইটটা তৈরি করা আরো সুন্দর, অনেক ইজি এবং আরো স্মার্ট হবে। আমি খাওয়া কারণ দাওয়া করেছি, তোমরা খাও। জি, হ্যাঁ, সো আমরা এই থিমটাকে যদি ওভাবে কাস্টমাইজ প্রয়োজনে কেউ চান, লাইক, কারণ এখানে আরো সুন্দর করা যাবে, কারণ এটা কিন্তু বলেছি ডিজাইন ডেভেলপমেন্টের পার্ট। ওই যে দেখা যায় ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেসে এই সমস্ত জিনিসগুলোই শিখায়, যেগুলো আমরা এখানেই শিখে নিচ্ছি নিজের জন্য সাইটটা যেন নিজেই তৈরি করতে পারি। তো দেখবেন আমরা এদিক থেকে হেডার টেডার এগুলো করে নিলাম। হেডারের মধ্যে ব্যাকগ্রাউন্ডের হেডার কেমন হবে, টেক্সট যদি কোনো কিছু থাকে সেটার কালার কেমন হবে, লিঙ্ক থাকলে তো এখানে তো লিঙ্ক টিঙ্ক থাকবে না, সাইট টাইটেল ট্যাগ লাইন এগুলোর কালার কেমন হবে ওগুলো কেউ তো আমরা হাইড করে দিয়ে রেখেছি। প্রাইমারি ন্যাভিগেশন, এই যে প্রাইমারি ন্যাভিগেশন বলা হচ্ছে এগুলো, এগুলোর ব্যাকগ্রাউন্ডের কালার আসলে কেমন হবে সেইগুলো চাইলে আমরা ইয়ে করতে পারবো। তো আমরা ডিফল্ট এখানে হোয়াইট বা যেভাবে আছে এভাবেই রাখতেছি। ন্যাভিগেশন টেক্সট, টেক্সটের কালার যদি আমরা ধরেন চেঞ্জ টেঞ্জ করতে চাই, এগুলো আসলে বিভিন্ন কাজ এখানে করা যাবে। তো বাটন দেখি, বাটন তো আমরা দিচ্ছি না এখনো, বাট বাটন ফর্ম টম এগুলোর ইয়েও করা যায়। সো ব্যাক টু টপ বাটন ওই যে যেটা, আর এদিকে কোনো কাজ নাই। লাইক ব্যাক টু টপ বাটন আমরা যেটা আগে দেখলাম ওই যে ক্লিক করলে উপরে উঠে অটোমেটেড। এই যে দেখেন ব্যাক টু টপ বাটন ইনিশিয়াল কালার ছিল হচ্ছে নীল আর এরপরে ছিল রেড। এটা যদি আপনি এরপরে কালার হচ্ছে এরকম করে দেন তাহলে দেখবেন যে সেই টাইপের কালারই ওইখানে আসলে গাঢ় নীল দিলে সেটাই হবে ওভারে, যদি আমরা সেভ করে ফেলি। তো এখানে আমাদের আসলে কাজ আমরা দেখলাম কালারের মধ্যে। কালারের পরে আমরা ওকেটা যেহেতু সেভ দিচ্ছি না, এটা কেটে দিচ্ছি। আচ্ছা, কেটে গেলে আমরা আবার আসবো, দাঁড়ান, কারণ এখানে আমাদের সব কাজ শেষ হয় নাই। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে ছিলাম, কাস্টমাইজ থেকে আমরা এই যে কালারের মধ্যে ছিলাম, সাইট আইডেন্টিটি লেআউটের কাজ করেছি, কালারের কাজ করতেছিলাম। কালারের মধ্যে আবার এই যে ব্যাক টু টপ বাটন সবগুলো অপশনে আমরা দেখলাম। এরপরে আমরা এই যে এখান থেকে ব্যাক আসবো, এখান থেকে কেটে দিলে যে পুরো কেটে যায়। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি মানে তো বুঝি যে টেক্সটের ফরমেশন এই সেই কেমন হবে সেগুলো। ওকে, সো আমরা এখন একটা মিনিট, সো আমরা জাস্ট যেটা বললাম আমরা টাইপোগ্রাফিটা এখন দেখব। টাইপোগ্রাফি বললাম টেক্সটের কেমন কি হবে, তবে ডিফল্ট ভাবে যে এই টেক্সটটা আছে, আর চাইলে এগুলো আমরা ফন্ট, এই ফন্টটা আছে এই ফন্ট আমরা চেঞ্জ করতে পারবো অটোমেটেড বিভিন্ন অন্যান্য, তবে স্ট্যান্ডার্ড মোটামুটি যেটা ভালো এটাই আসলে এখানে দিয়েছে। আচ্ছা,
সো যেটা আমরা এখান থেকে জাস্ট তাহলে এখান থেকে আমাদের আসলে ওইভাবে টাইপোগ্রাফির কোনো কাজ নাই, ডিফল্ট ভাবে যা আছে এইগুলোই রাখতে পারি। প্রিমিয়াম হইলে এখানে অনেক পেঁচানো টেচানো বিভিন্ন টাইপের ফন্ট টন্ট থাকে, ফ্রিতে হয়তো খুব কম আছে, বাট যেটা এটা স্ট্যান্ডার্ড আছে। সো দেন জেনারেলে গেলেও আপনার হচ্ছে আইকন টাইপ ওই যে এসভিজি বা ফন্ট কি টাইপের এগুলো, এখানে আসলে ওভাবে আমাদের কোনো কাজ নাই। মেনুতে আমাদের অনেক কাজ আছে। ওকে, মেনুটা সবাই খেয়াল করি। মেনুতে আমাদের হচ্ছে মেইনলি কাজ আছে। মেনুটা হচ্ছে মানে মেনু দিয়েই আমরা আমাদের পুরো সাইটটাকে এখন কন্ট্রোল করব, যে কোথায় ব্লেন্ডার রাখবো, কোথায় কি রাখবো, সবকিছু আমরা মেনু দিয়ে মেইনলি কন্ট্রোল করি। ওকে, তো আমরা এইখান থেকে ব্যাকে আসলাম। আচ্ছা, মেনু। সো মেনুতে আসলাম, মেনুতে আসার পরে আমাদের একটা মেনু ক্রিয়েট করে নিতে হবে। ওকে, এটার নাম দিব আমরা হচ্ছে প্রাইমারি মেনু। আমরা অলরেডি একটা মেনু ক্রিয়েট করা আছে এইখান থেকে। আচ্ছা, আমি এটাকে প্রয়োজনে ডিলিট করে দিচ্ছি, চাইলে এগুলোকে ডিলিটও করে দেওয়া যাবে, বা আমরা একটা এখান থেকে মেনু ক্রিয়েট করে ফেলবো। যে ক্রিয়েট নিউ মেনু এভাবে ক্লিক করব, দিব প্রাইমারি মেনু। ওকে, জাস্ট প্রাইমারি মেনু নাম দিয়ে প্রাইমারি সিলেক্ট করে দিয়ে নেক্সটে করলেই আসলে একটা মেনু ক্রিয়েট হয়ে যাবে। এই যে এভাবে নাম থাকবে প্রাইমারি মেনু। এখানে গেলেই দেখেন, আমি যদি এখান থেকে সব কিছু ডিলিট করে দেই, সমস্যা নেই, রিমুভ করে দিচ্ছি, আমরা আবার নতুন করে অ্যাড করে নিয়ে আসতে পারবো। কোনো পোস্ট টোস্ট কিছুই আমরা আসলে রাখলাম না। আচ্ছা, ডিলিট মেনু, আমি মেনুও ডিলিট করে দিলাম। ওকে, তো আমরা যেটা বললাম, কাস্টমাইজ থেকে আমরা লাইক যদি মেনুতে আসি, কারণ মেনু দিয়েই আমাদের সাইটে সবকিছু কন্ট্রোল করতে হয়। দেখেন এখানে কোনো কিছুই হয়তো দেখাবে না, উল্টাপাল্টা দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড, পোস্ট টোস্ট। এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমাদের মেনুতে আসতে হবে। মেনুতে আসবো, দেন ওই যে বললাম ক্রিয়েট মেনু, এখান থেকে আমরা ধরেন নাম দিলাম প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু এভাবে নাম দিলাম, দেন নেক্সট। ওকে, এখন অ্যাড আইটেমস। ওকে, মেনু ক্রিয়েট করার পরেই অ্যাড আইটেমে গিয়ে আমরা যা আছে, যা যা আমাদের সাইটে শো করাইতে চাই সব নিতে হবে। যে আপনি যদি হোম নিতে চান, হোম নিবেন, হোম ডিফল্ট ভাবে করা আছে পেজের মধ্যে। এরপরে প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার বা অ্যাফিলিয়েট ডিসক্লেমার, কন্টাক্ট আস, অ্যাবাউট আস। এরপরে আমরা এইগুলো শুরুতে পেজগুলো সিলেক্ট করলাম। এরপরে কি পোস্ট, পোস্টও যদি থাকে, যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট আছে, এটাও নিলাম। ক্যাটাগরিটাও তো ইম্পর্টেন্ট, ব্লেন্ডার, কফি মেকার, ব্লগ, রাইস কুকার, যা যা ক্রিয়েট করেছিলাম সব। আর কোনো কিছুই তো আমাদের দরকার নেই, ট্যাগ ফরম্যাট এগুলো নিয়ে তো আমরা কাজই করি না। আমাদের এখান থেকে ক্যাটাগরি, পেজ আর পোস্ট, পোস্টগুলো পরবর্তীতে আরও অ্যাড করতে হবে। সো আমরা চাইলে পোস্টকে আপাতত এখান থেকে সরাইও দিতে পারি, হ্যালো ওয়ার্ল্ডকে, বাট সরাইলাম না। এখন ধরেন আপনারা আপনাদের সাইটে ইনার মতো আগে শুরুতে কি রাখতে চাচ্ছেন, ধরেন হোম আমরা আগে রাখতে চাচ্ছি। হোম যদি না রাখতে চাইতাম তাহলে হোমটাকে এখানে আনতাম না। তো আমি পেজের মধ্যে সবার আগে হোম রাখতেছি। এরপরে ধরেন আমরা কি রাখবো, ব্লেন্ডার রাখলাম। ওকে, দেখেন হোমের পরে আমরা চাচ্ছি ব্লেন্ডার রাখবো, এটাকে টেনে এখানে রাখলাম এবং সোজাসুজি, তার মানে একটার আন্ডারে আর একটা না। এরপরে হচ্ছে কফি মেকার, এরপরে রাখবো ধরেন রাইস কুকার, সোজাসুজি রাখতেছি একদম। এরপরে রাখবো হচ্ছে ব্লগ। আমাদের ক্যাটাগরিগুলো আগে সুন্দর করে রাখলাম। সরি, ব্লকটা বামে সরে গেছে, এটাকে সোজাসুজি করে দিব। প্রাইভেসি পলিসিকে এটা নিচে আনবো, কারণ আমরা বললাম হোম থাকবে ব্লেন্ডার, কফি মেকার, রাইস কুকার, ব্লগ, ক্যাটাগরি। এরপরে আমরা ধরেন অ্যাবাউট আস, যে আমাদের পেজটা আছে এটার মধ্যে আমরা প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, কন্টাক্ট আস, এইটার মধ্যে কার্যর নিলে বাকি তিনটা দেখাবো, এই জন্য একটু ডানের দিকে সরাই ওভাবে দিলাম। আর হ্যালো ওয়ার্ল্ড পোস্টটা ধরেন আমরা ব্লেন্ডারের মধ্যে দেখাইতে চাই, এই জন্য একটু ডান
ডানে দিলেই যেন ব্লেন্ডের উপর কার্সার দিলে এটা আসে। এরপরে আমরা দেখেন আমাদের সমস্ত কিছু অ্যাড করে ফেলেছি। এখন শুধু কি করব, পাবলিশ। পাবলিশ দেওয়ার সাথে সাথে এখন আমরা যদি আমাদের সাইটে ক্লিক করি, দেখেন আমরা যেভাবে সিকোয়েন্স করে সাজালাম সব হোম, এই যে ব্লেন্ডারের মধ্যে এর মধ্যে যত কন্টেন্ট থাকবে, এটার মধ্যে যত কন্টেন্ট থাকবে কার্সার নিলেই দেখাবে আমরা চাইলে। আর যদি এখানে অ্যাড না করি তাহলে যে ক্লিক করলে কেবলমাত্র এটার মধ্যে গিয়ে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড আছে। আর যদি মেনুতে অ্যাড না করতাম, মেনুতে অ্যাড করলে কার্সার নিলেই দেখায়। আবার এখানে পুরো লেখাটা না এসে আমরা ডানে বামে কিছু কাটতেও পারি। তো দেখেন এখান থেকে আমরা ব্লগ, কফি মেকার, এই যে অ্যাবাউট আসের মধ্যে প্রাইভেসি পলিসি, ডিসক্লেমার, যেভাবে আমরা কিন্তু সিকোয়েন্স করে দিয়েছি পুরো সাইটের এই সিকোয়েন্সটা সেভাবেই হয়ে গিয়েছে। আচ্ছা, এই জায়গায় মেনুর কাজটা কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। আমি খুবই ইজি করে বুঝাইছি এটা। জাস্ট যে মেনু থাকবে এবং হোমে ক্লিক করলে যে বললাম আমাদের হোম পেজে ব্যাক আসবে, দেখেন সেটাই আসতেছে। হোমে কিন্তু যে সাইটেই যাবেন দেখবেন ক্লিক করলে এটাই। বাট এর মধ্যে কাস্টম লিঙ্ক, যেটা আমরা যদি হোমের মধ্যে গিয়ে কাস্টম লিঙ্কে হোম পেজের না দিয়ে অন্য কোনো পেজের লিঙ্ক এখানে দেই, ক্লিক করলে কিন্তু সেই পেজে চলে যাবে। তবে হোমে অলওয়েজ হোম পেজের লিঙ্কই এখানে কাস্টম ভাবে ইউআরএল দেয়া থাকে, আর লেখা থাকবে হোম। এখানে অন্য কোনো কিছু লিখলে সেটাই চলে আসবে। স্যার আমরা মেনুতে যদি এই যে ইয়েগুলো লিখি, এই যে আপনার লিখলেন আপনি হোম, প্রাইভেসি পলিসি, এভাবে মেনুতে আমরা যে ইয়েগুলো লিখি, এগুলোর যে লিঙ্কটা বলতেছেন এটা কি ডিফল্ট ভাবে হবে, মানে অটোমেটিক হবে? হ্যাঁ, এগুলো বাকিগুলো ডিফল্ট ভাবে হবে, শুধু হোমেরটা নাও হতে পারে। সেই ক্ষেত্রে হোম পেজের লিংকটা দেখবেন এখানে ঠিক আছে কিনা, এটা ডিফল্ট ভাবেই হয়ে যায়। এগুলাকে কাস্টমাইজ করার কোনো অপশন আছে? আপনি কাস্টমাইজ করতে চাইলে করতে পারবেন, কিন্তু এখানে আর কি কাস্টমাইজ করবেন? চাইলে এখানে অন্য পেজের লিংক দিবেন, দিলে দিয়ে দিবেন, সমস্যা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড তো এটাই। হোম মানেই তো ঘরে ফিরে আসা, লাইক হোম পেজে থাকা। হোম মানে হোম পেজে থাকা। আপনি যদি চান জি হোমের স্যার। মধ্যে আপনি অন্য কোন কন্টেন্টের লিংক দিবেন, চাইলে দিতে পারেন, অপশন তো আছেই। আচ্ছা কিন্তু এটা স্যার, একটু হচ্ছে ব্যাকে যান, স্ট্যান্ডার্ড। মেনুজের ইয়েতে একটু আবার ওখানে যান। ওখানে একটা অপশন আমি ক্লিয়ার হইনি, ডাইরেক্ট আপনাকে যে প্রশ্নটা করে একটা মিনিট। ব্যাকে যান। জি, কোথায় যাবো যেন? ওই যে মেনুজের অপশনটাতে যান একটু ব্যাকে। হ্যালো। এখানে আহ, এখানে হ্যাঁ মেনু, এই যে এখানে এখানে ডান পাশে ওই যে ক্যাটাগরি ছিল, এক পাশে মেনুজের অপশন গুলো ছিল, এক পাশে ক্যাটাগরির অপশন গুলো ছিল। কোনগুলো? এই যে এগুলো, এই যে ক্যাটাগরি, হ্যাঁ একটা হ্যাঁ পোস্ট, এই যে হ্যাঁ ক্যাটাগরি, এইটা। ক্যাটাগরি, হ্যাঁ। তো এটা তো এখানে আপনি প্রশ্নটা নিজেই হচ্ছে, ক্রিয়েট করেছিলেন, যে আপনি হ্যাঁ ক্যাটাগরির আমি, মধ্যে গিয়ে ক্রিয়েট করলেন না, যে লাইক এই ক্যাটাগরি হ্যাঁ আপনার হ্যাঁ দরকার, এই পেজ দরকার। তো কোনটা ক্যাটাগরি কোনটা পেজ আপনার সুবিধার্থে এখানে দেখাচ্ছে। তো আপনি এটা আমি ক্যাটাগরিগুলোকে কোথায় রাখবেন, পোস্টগুলোকে কোথায় রাখবেন, এটা আপনাকে ওভাবে করে সুন্দর করে সেট করে দিতে হবে। আমি যদি চাই যে না আমি রাইস কুকারটাকে কফি মেকার আগে রাখবো, নো ইস্যু। আপনি এটাকে উপরে দেন, উপরে দিয়ে দেখেন পাবলিশ দেন, এখানে রিলোড দিলেই দেখবেন যে রাইস কুকার আগে চলে আসছে। মেনুর কাজই এটা যে আপনি সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, আমার প্রশ্নটা এই জায়গায় স্যার, এই যে আমরা তো পেজের শুরুতেই ক্যাটাগরি গুলো ইয়ে করে ফেলবো, ঠিক হ্যাঁ, হ্যাঁ, আছে? হ্যাঁ। হ্যাঁ, এগুলো পরে কিন্তু আমরা আবার আগে যখন, ক্রিয়েট করে রেখেছিলাম। কেন ক্রিয়েট করেছিলাম? কারণ ক্রিয়েট না করলে আপনি এখানে তো অ্যাড করতেই পারবেন না মেনুতে। এইজন্য আপনাকে আগে ক্রিয়েট করে আসতে হবে, দেন অ্যাড করতে হবে। আপনি ধরেন একটা, এই জায়গাতে ক্লিয়ার করার জন্য প্রশ্নটা করছি। জি, জি, না ঠিক জি আছে। এইটাই আমি বলতেছি যে এটা কিন্তু খুবই সিম্পল। আমরা শুরুতে ক্রিয়েট করেছিলাম যেন আমরা মেনুতে এসে এগুলোকে অ্যাড করতে পারি। কারণ কোনো কিছু অ্যাড করতে চাইলে তো আগে ক্রিয়েট হয়ে আসতে হবে আসলে। তার মানে আমার প্রয়োজন অনুসারে আমি অ্যাড করলে এগুলা মেনুতে চলে যাবে অলরেডি, হ্যাঁ, এটাই হ্যাঁ, তো? ওকে, ক্লিয়ার। মেনু খুলে নিয়ে দেন আপনাকে এভাবে অ্যাড করে নিতে হবে। দেন এরপরে লাইক আমরা দেন আমাদের যে কাজটা সেটা আমরা দেখি। আমরা এখান থেকে মেনুর কাজ করে ফেলেছি, আসলে আমাদের মেইন কাজটাই হয়ে গিয়েছে। এখন আমাদের আবার ব্যাক আসি। মেনুর পরে আমাদের কাজ হচ্ছে এখন উইজেট। দেখেন উইজেট বলতে
এই যে ডানে বামে কোনো ফাংশন যদি আমরা অ্যাড করতে চাই, যেমন এদিক থেকে যদি কোনো কিছু, এটাকে আমি আছে এটাকে ডিলিট করতে চাই, বা এই পপুলার পোস্টের জায়গায় রিসেন্ট পোস্ট লিখতে চাই, তাহলে আমি এখানে রিসেন্ট পোস্ট, যে রিসেন্ট 10টা পোস্ট শো করবে, এই জন্য এটা এখানে ডান পাশে থাকে। রিসেন্ট রিসেন্ট পোস্ট বা পপুলার পোস্ট, এভাবে এখানে আমরা রাখতে পারি। আসলে যে পাবলিশ দিলে হয়ে যাবে। এখান থেকে যদি এটাকে আমরা ডিলিট করতে চাই, এইভাবে এডিটে গেলে এখান থেকে আমরা দেখেন পুরো জিনিসটাকে আমরা চাইলে কি করতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো, যেটা ডিলিট হয়ে গেল। আবার যদি আপনি উইজেটে কোনো কিছু অ্যাড করতে চান, এই যে অ্যাড যাবো, এরপরে কোনো প্যারাগ্রাফ যদি এখানে অ্যাড করতে চান, যে যেখানে লিখা দিবেন, ওই যে একজন দেখলাম ডিসক্লেমার দিয়েছে আমার এক স্টুডেন্ট, সেভাবে লিখতে চাইলে লিখতে পারবেন। অথবা যদি আমরা প্যারাগ্রাফ না দিয়ে অন্য কোনো কিছু অ্যাড করতে চাই, অন্য কোনো কিছু অ্যাড করতে চাইলে আমরা সেটাও পারবো। আমি এটাকে আগে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ওকে, এখান থেকে উইজেট নিয়ে আপনি যদি কোনো লাইক গ্যালারি ইমেজ অ্যাড করতে চান, সিঙ্গেল ইমেজ অ্যাড করতে চান, যে কোনো কিছু, আমি এই পাশে ধরেন একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি, এখানে গেলাম, এই যে আপলোড ইমেজ, এখান থেকে আমি আমার কম্পিউটার থেকে ধরেন কোনো একটা ইমেজ যদি অ্যাড করতে চাই, সেই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। এই যে এভাবে অ্যাড করলে ইমেজ চলে আসলো। এখন এই ইমেজের মধ্যে আমি যদি ধরেন কোনো লিংক দিতে চাই, এই যে লিংক দিতে পারবো, সবই এখানে মোটামুটি করা সম্ভব। লিংক টিংক আছে। ওকে, তো এগুলো দিলে তাহলে এই এখানে ক্লিক করলে আমার যে লিংক দিব যে পোস্টের, ওই পোস্টে চলে যাবে। কোনো একটা ভালো পোস্ট নেবেন এখানে, এভাবে চাইলে দিতে পারি, দিয়ে পাবলিশ দিলে হয়ে যাবে। তো কোনো কিছু বাড়তি কিছু উইজেটে মানে ডানে বামে অ্যাড করতে চাইলে, কারো অ্যাড যদি দিতে চান, যে বললো এখানে আমাকে অ্যাড দিয়ে দেন আমার কোম্পানির, এই ইমেজটা করে দিলাম, আমি এই জন্য মাসে আপনাকে $200 বা $100 বা $300 পে করব। ওকে, সেভাবে আমরা এখানে ডান পাশে ইমেজ উইজেট টুইজেট এগুলো দিতে পারি। আচ্ছা, দেন আমরা ব্যাকে আসি। এখানে আমাদের উইজেট বিভিন্ন রাইট সাইড বারে অ্যাড করলাম, হেডারে বা ফুটারে যদি কোনো কিছু এখানে অপশন অ্যাড করতে চাই সেগুলো করা যায়। তো এখানে আসলে আর ওভাবে কাজ নেই। টপ বারে তো আর উইজেট অ্যাড করে না, উইজেট আমরা হয় ডান পাশে রাইট বারে অথবা নিচ দিয়েও অনেক সময় ফুটারে উইজেট অ্যাড করে, মানে বাড়তি কিছু যদি অ্যাড করতে চাই। তো এখানে আসলে এই টাইপের কাজ নাই। হোম পেজ সেটিংস, হোম পেজ ডিফল্ট ভাবে ওই যে লেটেস্ট পোস্ট আছে এটাই থাকবে, যে লেটেস্ট 10টা পোস্ট শো করবে। এবং কিভাবে পোস্ট দিব এগুলো তো আমরা অন পেজে গিয়ে দেখবো, তখন দেখবেন আমাদের পেজে মানে সাইটে এরকম লেটেস্ট 10টা পোস্ট ইমেজ সহ শো করবে। এবং ওই যে বললাম রিড মোর বা এগুলোতে গেলে ডিটেলস দেখাবে। তো যাই হোক, এখান থেকে আমরা এই কাজগুলো আসলে করতে পারবো। হ্যালো স্ট্যাটিক দরকার নেই, স্ট্যাটিক হলে একটা পোস্টই পুরো পেজ জুড়ে আসলে থাকবে। হ্যালো ভাইয়া। অ্যাডিশনাল সিএসএস, কেউ যদি সিএসএস এর কোড জানেন, কোড লিখে সাইটের মধ্যে কোনো চেঞ্জ আনতে পারবেন। সাইটের কোনো ডিজাইনে যদি মনে করেন কাস্টমাইজে নাই কিন্তু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, তখন ভিতরে এখানে কোড লিখতে হবে। তো এটা তো আর আপনাদের আমাদের সবার পক্ষে পসিবল না, সো কোডের এগুলো স্কিপ করি। এগুলো যারা এক্সট্রা আরো সাইটটাকে সুন্দর করতে চায়, কোড জানে, কোনো মডিফাই করবে, তখন এখানে কোড লিখতে পারবে। এরপরে এসইও ইউজড ব্রেড কাম, এটা তো আমাদের দরকার নেই, এটা ই-কমার্স সাইটের ওরা ব্রেড কাম করে, এটা আসলে আমাদের ব্লগ সাইটে কোনো দরকার নেই। ব্রেড কামের কাজ ওই যে লাইক বললাম লেন্স থেকে কোথায় গিয়েছে একটার পর একটা পেজ ওইভাবে দেখায় দেয়, ওটা কোনো দরকার নেই। সো মোটামুটি আমরা আমাদের সাইটটাকে কাস্টমাইজ থেকে যা যা ছিল আমরা পুরো সাইটটাকে সেট আপ করে ফেললাম। আমাদের লোগো, আমাদের আইকন, আমরা কোথায় কোথায় কি ক্যাটাগরি রাখতেছি, ওকে, সবকিছু। এই হ্যালো ওয়ার্ল্ডকেও তো আমরা পরে এটাকে ডিলিট করে দিব, আমরা যখন নতুন সুন্দর কিছু কন্টেন্ট আপলোড করব, তখন কন্টেন্ট আপলোড করব, দিলে সাইটটা দেখবেন ফুললি এরকম বা এর থেকেও সুন্দর লাগবে। দেখেন সেম, আপনি যেমন এই যে লোগো দিয়েছেন, ফেভিকন দিয়েছেন, ক্যাটাগরি দিয়েছেন, সেও সেভাবে দিচ্ছে। এরপর কন্টেন্ট আপলোড করতেছে, পপুলার পোস্ট লেটেস্ট 10টা বা 5টা এখানে যে শো করতেছে এরকম সাইট। কারণ এই সাইটে এখন বাইং গুলো ওভাবে র্যাঙ্কিং এ গেলে আর্নিং হবে। আমার এই স্টুডেন্ট যেমন বাইং এর পাশাপাশি সে অ্যাডসেন্স দিচ্ছে, দেখবেন এই যে অ্যাডসেন্স এর বিভিন্ন অ্যাড দেখাচ্ছে, অ্যাড বাই গুগল তার এখানে, বা ডানে এভাবে বিভিন্ন ভাবে এই যে ডানেও অনেক সময় অ্যাড দেখাচ্ছে, এই জন্য সে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতেছে, আর অ্যাফিলিয়েট থেকে আর্নিং করতেছে। তবে তারও জি, দেখেন আমি যদি উনার মতো যদি আমার ইমেজটা মাঝখানে দিতে চাই টেক্সটের, সেই ক্ষেত্রে কোনগুলো, এই যে এইগুলো নাকি এটার কথা বলতেছেন?
এরকম আর কি, যে টেক্সট উপরে মাঝখানে আমি আমার ইমেজটা দিলাম, তারপর আবার এইটা টেক্সট এইটা এরকম হচ্ছে দিলে। আমরা ইয়েতে অন পেজে গিয়ে দেখবো। আজকে না, আমরা যখন কন্টেন্ট আপলোড করব তখন কিভাবে এগুলো করতে হয় আমরা শিখবো। আজকে আমরা কন্টেন্ট আচ্ছা আপলোড বাদে ওইটা আমরা অন পেজে গিয়ে পুরো আর্টিকেলটা কিভাবে যে সুন্দর করে অপটিমাইজ করতে হয়, লাইক হেডিং বা এই যে উপরে একটা ফিচার ইমেজ বলা হয়, ফিচার ইমেজ কিভাবে দিব, দেন লিঙ্ক আপ টিঙ্ক আপ করা, প্রোজ এন্ড কনস রেডি করা, এভরিথিং সব কিছু আমরা আসলে দেখব। তো এই জিনিসগুলো আমাদের সামনে আসলে হবে। এখন আপাতত আমাদের হচ্ছে যেটা করতে হবে, আমরা শুধুমাত্র থিমটা কাস্টমাইজ দেখলাম আজকে আসলে এই পর্যন্তই, যেটার অলরেডি আমি ক্লাসের ভিডিও আপনাদের দিয়েছিলাম। তো হ্যালো এরপরে ভাইয়া। ক্লাসে যখন গিয়ে আমরা কন্টেন্ট টন্টেন্ট আপলোড করব তখন দেখবেন সাইটটা দেখতে আরো সুন্দর লাগবে। এবং কন্টেন্ট আপলোড এখন আমরা ইনিশিয়ালি যে ব্লগ সাইটটা সেটআপ এটা করলাম। জি বলেন। ইয়ে আপনার মেনুর নিচে ওই সোশ্যাল মিডিয়ার লিংক কি দেয়া যায়? মেনুর নিচে হচ্ছে লাইক এগুলোর নিচে সোশ্যাল মিডিয়ার লিংক? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না না, এখানে আপনি দিতে পারবেন না। আপনি উইজেট অ্যাড করে চাইলে নিচের দিকে দিতে পারবেন, অথবা সোশ্যাল শেয়ারিং বাটন, এটা ওয়ান পেজে গিয়ে যে আমাদের কন্টেন্টের মধ্যে গেলে আমাদের কন্টেন্টটা কেউ যে সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিবে ওইটাই যে এদিক দিয়ে বা এদিক দিয়ে আসবে, এটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার প্লাগইনস লাগবে। এটা খুব ইজি। ওই ক্ষেত্রে আমরা প্লাগইনস অ্যাড করে আমরা কন্টেন্ট আপলোডের পর প্রয়োজন ওইটা দেখবো, এটা প্লাগইনসে গিয়ে সোশ্যাল শেয়ারিং বাটন আছে ওইটা অ্যাড করে নিলেই হয়ে যাবে। বা ওই যে রিসেন্ট পোস্ট যেখানে দিছেন মানে মেনুর নিচে ওইখানে। রিসেন্ট পোস্ট বলতে আপনার হচ্ছে এদিকে, হ্যাঁ এদিকে চাইলে আপনি দিতে পারবেন, উইজেট দিয়ে দিতে পারবেন। দেখতে ওটার সুন্দর সাথে হবে না নিচে যে ফুটারের ওখানে দিলে প্রাইভেসি পলিসি ওখানে ওগুলোর সাথে যদি আপনার দিই তাহলে কেমন, ওটা একটু দেখাই দিন। বুঝি নাই। যদি আমি নিচে প্রাইভেসি পলিসিটা আমি নিচে নিয়ে যেতে চাই এবং যদি ওখানে ওই যে উনি বলুন না প্রয়োজন মতো যদি সোশ্যাল লিঙ্কিং অ্যাড করতে হয় তাহলে ওগুলো আর কি। উম, আচ্ছা, এখান থেকে দেখেন আমি গুরুত্বপূর্ণ কিছু দেখাই। আমি হয়তো চাইলেই সব দেখাইতে আসলে পারবো না, কারণ আমি কিন্তু ওয়েব ডিজাইনার বা ডেভেলপার না। কারণ আপনি চাইলে পুরো ই কমার্স সাইট বানায় ফেলতে বললে তাহলে তো ধরেন একজনই আসলে সব পারতো। আমি এবং সেটা দেখাইতে গেলেও হয়তো পারা যাবে, একটু দেখে দেখিয়ে করতে হবে বা কিন্তু আমি হচ্ছে যতটুকু আপনাদের আসলে লাগবে এটার জন্য ততটুকু ম্যাক্সিমামটা আসলে দেখাই দিলাম। এছাড়া দাঁড়ান আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আমরা তো লাইক ডিসক্লেমার বা হচ্ছে প্রাইভেসি পলিসি এগুলো নিজের মতো লিখবো। তবে কন্টাক্ট আস পেজে আমরা যেটা বললাম ওই যে আমাদের যে একটা ফর্ম আসবে সেটা কিন্তু আমরা দেই নাই। এটা দাঁড়ান কিভাবে তৈরি করতে হয় এইটা আমি দেখায় দিই আগে। আচ্ছা, তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সাইটে আসতে হবে। সাইটে আসার পরে এটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। ওকে, প্লাগইনসটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। আমরা অ্যাড প্লাগইনসে আসলাম, এখান থেকে কন্টাক্ট ফর্ম, এই যে কন্টাক্ট ফর্ম 7, এটা দিয়ে আমরা কন্টাক্টের একটা ফর্ম বানাবো। এটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। এখন এদিক দিয়ে দেখবেন একটা কন্টাক্ট অপশন চলে আসবে। আমরা প্রয়োজনে একটু রিলোড দেই। এই যে কন্টাক্টে ক্লিক করলাম, কন্টাক্ট ফর্ম 7। এই যে ডিফল্ট ভাবে আমাদের কোডিং না জানলে এইটাকে আমরা নিয়ে নিব শর্ট কোড, এটাকে কপি করে নিলাম। নিয়ে আমরা আমাদের সাইটের মধ্যে আসব। আসার পরে লাইক আমরা হচ্ছে যেটা করব ড্যাশবোর্ডে গেলাম, গিয়ে আমাদের যে পেজেস আছে, পেজেস পেজেসের মধ্যে আমরা এডিটে চলে যাব। কোনটা? এই যে কন্টাক্ট, এডিটে গেলাম। এডিটে গিয়ে এখানে ধরেন আমরা কোনো কিছু চাইলে লিখে দিতে পারি। হ্যাঁ, যে ধরেন আপনি মেইল করতে চাইলে আমার এই মেইলে মেইল শুট করতে পারেন, অথবা এখানে কোনো কিছুই না লিখে কন্টাক্ট পেজ, এখানে আমরা জাস্ট হয়তো ভিজুয়াল থেকে টেক্সটে গেলাম, গিয়ে এই যে কোডটাকে শর্ট কোডটাকে দিয়ে দিলাম। ধর এখানে ব্যাক এসে আমি ধরেন এটাকে আমি লিঙ্কটাকে কপি করি যেন অন্য জায়গায় গিয়ে আমি দেখতে পারি। দাঁড়ান, এই জন্য আমি এটাকে কপি করলাম, এটাকে আপডেট দিয়ে দিলাম। এখন এদিকে এসে যদি আমরা এই পেজটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কন্টাক্ট পেজটা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, দেখেন কন্টাক্ট থাকবে, মানুষ তার নাম, এগুলো সাবজেক্ট মেসেজ লিখে আমাদের কাছে সাবমিট করলে ওই কন্টাক্ট অপশনে তার ডিটেলসগুলো চলে আসবে, তার মেসেজটা আমাদের কাছে।
সো আমরা এভাবে করে কন্টাক্ট আসের যে পেজটা বানাতে হয় এটা বানিয়ে ফেললাম। আর বাকি অন্যান্য পেজগুলোর ক্ষেত্রে তো আমাদের জাস্ট কি করব, অ্যাবাউট আসের মধ্যে আপনি আপনার সম্পর্কে লিখতে চাইলে আপনার ইমেজ এভরিথিং এখানে সবই লিখতে পারবেন, ইমেজ দিতে পারবেন। এই জিনিসগুলো আমরা অন পেজের ক্লাসেই শিখে ফেলবো। তখন অ্যাবাউট নিজের সম্পর্কে লিখে এখানে দিতে পারবেন, বা টিমের সম্পর্কে, প্রাইভেসি পলিসি যে বা অ্যাফিলিয়েট ডিসক্লেমার, এগুলো অন্য সাইট থেকে দেখে তাদের মতো করে নিজের সাইটের নাম টাম দিয়ে মডিফাই করে নিলেও এগুলো হয়ে যাবে। জি। একটা মিনিট। আচ্ছা, আজকে তাহলে এতটুকুই। আর যেটা শিখলাম এর মধ্যে যদি কোনো কোশ্চেন্স থাকে আমাকে বলতে পারেন। ভাই আমরা ওই যে এক্সট্রা দিয়েও তো এইভাবে থিম কাস্টমাইজ করতে পারবো। জি, বুঝি নাই। ওই এক্সট্রা হ্যাঁ প্রোগ্রাম। হ্যাঁ, এক্সট্রা দিয়ে এভাবে করতে পারবেন। জি, আচ্ছা, এক্সট্রা দিয়েও আমরা করতে পারবো। সো আমরা যাই হোক এভাবে করে ফেললাম। আমরা জাস্ট এখান থেকে